আজকে চিকেন পকোড়াটা দারুণ বানিয়েছ, খেয়ে মন ভরে গেল। কিন্তু তোমার মা যে বললেন লবণ একটু কম হয়েছে আর ঝালটাও নাকি একটু বেশি হলে ভালো হতো। মাকে তো তুমি জানো, মা একটু বরাবরই খুঁতখুঁতে। আমি মুচকি হেসে রান্নাঘরে চলে যাই রাতের জন্য রুটি তরকারি বানাতে। এই কয়েক বছরে আমি আমার শাশুড়ি মাকে বেশ ভালোই চিনেছি। যত ভালোই রান্না করি না কেন, যেমন করি কাজ করি না কেন, তিনি খুঁত ধরবেনই। বৌমা, বলছিলাম রুটি বানাচ্ছ বানাও, আজ তোমার শ্বশুরমশাই একটু লুচি খেতে চেয়েছে, খান দশেক ফুলকো ফুলকো লুচি বানিও তো। কিন্তু মা, আজ বাবা তো পকোড়া খেয়েছেন, আবার তেলের জিনিস খাবেন? এই বয়সে হজম ক্ষমতা কম হয় তো। তোমাকে এতটা কে ভাবতে বলেছে বাপু? তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করো না। অহেতুক কথা বলতে এসেছে। আমি আর কোনো কিছুই না বলে আমাদের জন্য রুটি আর কুমড়োর তরকারি বানালাম, আর বাবার জন্য লুচি করলাম। রাতে বাবা লুচি আর কুমড়োর তরকারি খেলেন, কিন্তু ভোর রাতে মা দরজা ধাক্কা দিচ্ছেন। খোকা, ওঠ বাবা, তোর বাবার শরীরটা ভালো নেই। আবারও দরজায় ধাক্কা। এই শোনো না, বোধহয় মা ডাকছেন। আমি ঘুম থেকে উঠে দরজা খুলি। মা, এখন আপনি? কি হয়েছে? বৌমা, তোমার শ্বশুর মশাইয়ের শরীরটা ভালো নেই, সুমনকে একটু ডেকে দাও তো। আমি আমার স্বামীকে ঘুম থেকে তুলে দিয়ে বলি, বাবার শরীরটা খারাপ, মা এসেছেন। আমার স্বামী চোখে ঘুম নিয়ে জিজ্ঞেস করেন, বাবার কি হয়েছে মা? তোর বাবার পেট খারাপ, 3-4 বার বাথরুম হয়েছে, কি করবি এখন, ডাক্তার ডাকবি? সুমন ঘড়ির দিকে তাকায়, রাত্রি 3টা বাজে। সুমনের কাছে সবসময় এমার্জেন্সি কিছু ঔষধ থাকে। সুমন বাবাকে গিয়ে ঔষধটা দেয়। ঔষধ খেয়ে বাবা একটু সুস্থ হয়। আমরা সবাই বাবার ঘরে বসে আছি। সকাল হতে সুমন ডাক্তারবাবুকে ফোন করে। ডাক্তারবাবু এসে বাবাকে কিছু ঔষধ দেয়। ডাক্তারবাবু বলেন খাবারের একটু সমস্যা থেকেই লুজ মোশনটা হয়েছে। আমি একবার মায়ের দিকে তাকালাম। মা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমাদের ছোট্ট সংসার, শ্বশুর শাশুড়ি, আমি আর আমার 6 বছরের ছেলে সন্দীপ। আমার এক ননদ আছে যে আমাদের বাড়িতে এলে কমপক্ষে 10-15 দিন তো থাকবেই। আমাদের বিয়ের কিছুদিন পর ওর বিয়ে হয়েছে। আমাদের বাড়িটা ইটের দেওয়ালের ওপর টিনের চাল। টিনগুলোর বেশিরভাগ জায়গাতেই ফুটো হয়ে গেছে, বর্ষার সময় জল পড়ে। আমি আমার স্বামীর কাছে গিয়ে বলি, এবছর যেমন করেই হোক ঘরটা একটু সারাতে হবে, সামনেই এবার বর্ষাকাল। সুমন বলে ওঠে, হ্যাঁ, আমিও তাই ভাবছি। ঘরের ছাদটা ঢালাই করে ঘরটাকে একেবারে মেজে রং করে নেব, কি বলো? হ্যাঁ গো, তাতে তো অনেক টাকার ধাক্কা, এত টাকা তুমি পাবে কোথায়? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। বর্ষার আগেই ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। কিছু ধার দেনা হয়েছে, আমার স্বামী বলেছে পরে পরে সব শোধ করে দেবে। সন্ধ্যায় ঘরে বসে ছেলেকে পড়াচ্ছি। আমার শাশুড়ি মা এসে বলেন, বৌমা, বুলি আসছে, ফোন করেছিল, তুমি তাড়াতাড়ি এসো বৌমা। খোকাকে একটা লিস্ট বানিয়ে দাও, কি কি আনতে হবে ও তাড়াতাড়ি নিয়ে চলে আসুক। জানোই তো, জামাই আবার সব কিছুতে একটু বেশিই খুঁতখুঁতে, ওর পছন্দের জিনিস ছাড়াও খেতেই পারে না। আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি। আমার ননদ নন্দাই আর ওদের একমাত্র ছেলে রাহুল এসেছে। আমার ননদ এসেই বলে, বাহ বৌদি, ঘর দুয়ার তো বেশ ভালোই বানিয়েছো, তা দাদার স্যালারি ট্যালারি বাড়লো নাকি? এবারে কিন্তু আমি দাদার থেকে 2টো ভালো শাড়ি নেব, তুমি কিছু বলতে পারবে না কিন্তু। আমি একটু চুপ থাকার পর বলি, বেশ তো, নিও, তুমি তোমার দাদার থেকে নেবে, এতে আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? এখন আসো তো, ফ্রেশ হও, অনেক দূর থেকে এসেছো। আমার ননদ নন্দাইয়ের উদ্দেশ্যে বলে, এবার আমি 2 মাস থাকবো এখানে, প্রত্যেকবার মতো বাড়ি চলো বাড়ি চলো করবে না তুমি। আমার নন্দাই বলে, বেশ তো, আমিও না হয় এখান থেকেই অফিস চলে যাব। আমার স্বামী আমার দিকে তাকায়। রাতে ওদের পছন্দ মতো চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা আর আলু পোস্ত বানালাম। খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমোতে যায়। আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রুমে গিয়ে দেখি আমার স্বামী বিছানার উপর বসে বসে কিছু একটা ভাবছে। কি হলো, কি এত ভাবছো? এখনো ঘুমোওনি যে?
ভাবছি ঘরের ছাদ ঢালাইয়ে এতগুলো টাকা খরচ হয়েছে, তার উপরে কিছু টাকা ধারও রয়েছে। আবার বোন নাকি 2 মাস থাকবে বলছে। হাতে টাকা পয়সাও বেশি নেই জানো। হ্যাঁ গো, আমিও তাই ভাবছিলাম। নীলাদ্রিও আবার এখান থেকেই অফিস করবে বলছে। আবার ভালো ভালো রান্না ছাড়া ও তো খেতেই পারে না। আমরা দুজনেই চিন্তায় পড়ে গেলাম। আমার কিছু জমানো টাকা ছিল, সেটাই আমি আমার স্বামীর হাতে তুলে দিই। এই দিয়ে আর কি হবে, বড়জোর 3-4 দিন চলবে। তারপর যা হবে দেখা যাবে। দেখো, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ হয়ে যাবে। তুমি এখন চিন্তা করো না তো। অতিথি নারায়ণ, ওদের তো ভালো করে আপ্যায়ন করতে হবে নাকি। নাও নাও, এখন ঘুমাও দেখি। কাল তো আবার তোমাকে অফিস যেতে হবে। আমাকেও আবার সকাল সকাল উঠতে হবে। বাড়িতে এত কুটুম। পরের দিন সকালে চা নিয়ে যখন ননদের ঘরে যাই, তখন দরজা গোড়া থেকে শুনতে পেলাম আমার ননদ নন্দাইকে বলছে, কেমন বুদ্ধি করে এখানে এসে উঠলাম বলো। এখন 2 মাস নিশ্চিন্তে থাকা যাবে, আর কোনো খরচও নেই এখানে আমাদের। ওদের ছেলে রাহুল বলে ওঠে, মা আমরা এখানে 2 মাস থাকবো? না মা, আমার ভালো লাগবে না। তার উপরে এদের এত ছোট ছোট ঘর, ঘরে আবার এসিও নেই। আমি থাকবো না মা এখানে। আমার নন্দাই বলে ওঠে, ফ্রিতে এত ভালো ভালো খাবার পাচ্ছি, সেটাই অনেক। ওখানে থাকলে এতক্ষণ তোকেও মেরে হাড়গোড় ভেঙে দিত। আমার ননদ বলে, ওনারা নাকি থানায় ডায়েরি করেছে, তোমার ছেলে তো সুস্মিতার হাতটা একেবারে ভেঙেই দিয়েছে। আমার নন্দাই বলে, চুপ চুপ, কেউ শুনে নেবে, এসব কথা এত জোরে জোরে কেউ বলে। আমি আর চা দিলাম না। রুমের বাইরে থেকে আমার রুমে চলে এলাম। আমার স্বামীকে সব কথাগুলো খুলে বললাম। আমার স্বামী বলে, আচ্ছা ওই জন্যই 2 মাস থাকার প্ল্যান করছিল, তোমাকে যা বলছি তাই করো। আমি আর আমার স্বামী আমার ছেলে মিলে প্ল্যান করলাম। তারপর সবাই যখন ব্রেকফাস্ট করতে বসেছে, আমার ছেলে বাইরে থেকে দৌড়ে এসে বলে, মা বাবা, পাড়ায় পুলিশ এসেছে। আমার স্বামী বলে ওঠে, কিন্তু কেন? আমি বলে উঠি, কী সব বাচ্চায় বাচ্চায় মারপিট করে হাত ভাঙাভাঙি করেছে, আর যার হাত ভেঙেছিল তার বাবা মা নাকি থানায় ডায়েরি করেছিল, ওই জন্যই বোধহয় পুলিশ এসেছে। শুনলাম তো পুলিশ নাকি তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের পাড়ায় সবকটা বাড়ি প্রায় যাওয়া হয়ে গেছে, এবার হয়তো আমাদের বাড়িতেই আসবে। আমার নন্দাই ভয় পেয়ে বলে ওঠে, চলো গো চলো, আমার অফিস থেকে কল করেছিল, এক্ষুনি বেরোতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে, আর যাওয়ার সময় তোমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে যাব। আমার ননদ বলে, হ্যাঁ হ্যাঁ চলো। আমি বলে উঠি, কিন্তু তুমি তো এখান থেকেই অফিস যেতে পারো, আর এমনটাই তো প্ল্যান করেছিলে। নন্দাই আমতা আমতা করে বলে, অফিসের জরুরি ফাইল বাড়িতে রয়ে গেছে, ওইগুলো নিয়ে তবে অফিস যেতে হবে, খুব এমার্জেন্সি। ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। আমি ইচ্ছে করেই বললাম, বোন আর রাহুল থাক না এখানে, তুমি যাও অফিসের কাজ করো, আবার দরকার হয় সন্ধ্যায় ফিরে আসবে। এবার আমার নন্দাই একটু রেগে গিয়ে বলে, না তো বললাম। ওরা ওদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে। ওরা এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিল যে শাশুড়ি মা ঘরে আছেন তার সাথে একবার দেখা না করেই বেরিয়ে গেল। আসলে পুলিশের ভয় আছে যে। আমি আর আমার স্বামী দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।